বিপ্লব, দেশে বেশিরভাগ খাস জমি বেদখলে এবং যার কারণে সঠিক পরিসংখ্যান বা হিসাব না থাকায় সরকার কিন্তু রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি যারা ভূমিহীন রয়েছে আমাদের দেশে, তারা তাদের যে অধিকার, সরকারের থেকে যে অধিকারটুকু রয়েছে, এই সঠিক পরিসংখ্যান বা হিসাব না থাকার কারণে তারা যে ন্যায্য অধিকার সেটি থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। সান্ধ্যবাজারে এ নিয়ে বিস্তারিত আমাদের হাতে রয়েছে। আমার দুইবার তিনবার জল খাটিয়েছে, আমি আমার কবরস্থানটা পর্যন্ত দিতে দেয় না, তখন আমাকে অনেক কষ্ট করে দিন কাটাইতে হয়। একটি কুচক্রী মহল বিভিন্নভাবে জাল কাগজ তৈরি করে তার মাধ্যমেই তারা এগুলো জবরদস্তি করে আছে। একজন কৃষি আবাদ করতেছে জমি, আরেকজন কাগজ ধরে দেওয়া বলতেছে এই জমিটা আমাকে ছেড়ে দাও, আমার নামে কাগজ। বিপুল পরিমাণ সম্পত্তি যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যথাযথভাবে উৎপাদনশীল কাজে ব্যবহার করা যায়, এটি কিন্তু খুব ভালো একটি ফল হয়ে উঠতে পারে। আমরা চেষ্টা করছি যে কোন জায়গায় কোন খাস জমিকে আমরা কোনভাবে ব্যবহার করলে সর্বোচ্চটুকু আমরা পাবো। জেলা প্রশাসনকে সেইভাবে নির্দেশ দিয়েছে। একটা ইতিমধ্যে আইন প্রণয়নের ব্যবস্থা করেছি এবং আইন তৈরি হচ্ছে, যাতে এটা একটা অত্যন্ত স্ট্রিক্টলি বন্ধ করা যেতে পারে। যেটি বলছিলেন বর্ণা। বিপ্লব, যেই আমি বা আপনি বা আমাদের দর্শক যারা রয়েছে তারা কিন্তু আমরা সবাই জানি যে বাংলাদেশের আয়তন কত, কিন্তু আমরা কেউই জানি না যে বাংলাদেশে কতখানি জমি বেদখল রয়েছে। এবং যারা ভূমি বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু অনুমান করছেন যে বাংলাদেশে 50 লাখ একরের বেশি এই খাস জমি রয়েছে, যার বেশিরভাগই সরকারের দখলে নেই। যেটি থাকার দরকার ছিল বর্ণা, বিভিন্ন দপ্তর বা প্রতিষ্ঠানের কাছে এর সঠিক একটি পরিসংখ্যান বা হিসাব থাকার কথা ছিল, যেটি না থাকার কারণে দেশের ভূমিহীন যারা রয়েছেন, যাদের সেই জমির প্রতি অধিকার থাকার কথা, সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছে। পাশাপাশি সরকার বিপুল অঙ্কের রাজস্ব কিন্তু হারাচ্ছে এবং ভূমি বিশেষজ্ঞ যারা রয়েছে তারা কিন্তু বলছে এজন্য ভূমি সংশোধন নীতিমালা, বন্দোবস্ত নীতিমালা যেটি, সেটি সংশোধনের প্রয়োজন বলে মনে করছেন তারা। সিফাত শাহরির এবং মোকাররম হোসেনের যৌথ একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, আমরা দেখে আসি। চারটা পাঁচটা কেস করিয়া আমার দুইবার তিনবার জল খাটিয়েছে, আমি মেঘ কতটা ঘনীভূত হলে বৃষ্টি ঝরে, কত পানিতে মন ভরে সমুদ্রের। আমি আর বর্তমানে কত কষ্ট করতেছি, দেখা যায় এই বাড়িটা করছে, এই বাড়িটা নামাইতেছে। আমার কবরস্থানটা পর্যন্ত দিতে দেয় না, তখন আমাকে অনেক কষ্ট করে দিন কাটাইতে হয়। প্রতিদিন এখানকার উনুনে আগুন জ্বলে না, সাক্ষাৎ হয় না ভাত আর মাছের। নোনা জলের জীবনে মিঠা পানি যেন পরম আরাধ্য। 3 যুগ আগে বুড়ো গোরাঙ্গের বুক চিরে জেগে ওঠা এই ভূখণ্ড বাসযোগ্য করে এই ভূমিহীন মানুষরা। নাম হয় তার চর বাংলা। তবে সেটি বেশি দিন বাসের যোগ্য ছিল না। দখলদারের অত্যাচারে তীর হারায় খেটে খাওয়া মানুষ। এখন তো দেখা যায় যে বাড়ি ঘর কালে নাই, আর ওই সময়টায় বাড়ি আসলে কাইতের মাথায় মাথায়, ঘর আসলে কাইতের মাথায় মাথায়। আমারে জেলে ভরিয়ে, আমার স্বামীরে জেলে ভরিয়ে থুইয়া আমার বাড়ি ঘর যা কিছু আসিল আমার একটা সংসারের সম্পূর্ণ লুটতরাজ করে নিয়ে গেছে। 5-7 বার জেল খাটছি, আমার বাবা জেল খাটছে। কৃষি জমি হ্যাঁ মনে করেন আমরা ধান ফলাই, ওরা ইয়ে ধান কাটতে লই যায়। দাঁত তামাইতে আমার হালাই দিতে মাইরের চলে তেল মোকাবিলে কথা। হের মধ্যে গিয়ে আমি এখন তামাইতে আমি খাইতে না, আমার গাছের ফল পাকড়া হারা খায়, আমার গাছ গাছালি কাটতে কুটতে হারা লইয়ে যায়। পটুয়াখালীর সবচেয়ে বেশি বেদখল হয়েছে এই গলাচিপার চর বাংলায়। এখানকার ভূমিহীনদের অভিযোগ, শুধু একজনই দখল করে আছে 100 একরেরও বেশি জমি। তবে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের তথ্য বলছে এখন পর্যন্ত এখানকার দিয়ারা জরিপই শেষ হয়নি। তাহলে দখল করলো কিভাবে? কি কে দেয় না, কি কে দেয় হ্যাঁ জানে অফিস। আমরা গেলে মিথ্যা মামলা দিয়ে দেয়, একজনের পর 5টা মামলা দিয়ে দেবে। এখন মামলা জমিদার নেই, আমরা গরিব মানুষ টাকা। এই নামগুলো লেখা আছে। এই সিরাজ খাঁর নেতৃত্বেই চর বাংলায় ভূমিহীনরা শুরু করে লড়াই। মিথ্যা মামলা। সরকারি দপ্তরের মন গড়া জরিপের অভিযোগ তুলে
নিজেদের ন্যায্য অধিকার আদায়ে দ্বারস্থ হন আদালতের। জেলেগুনি বাইরে দিয়ে এরা ভুয়ো জমিন খাইতে আছে, তখন আমি হাইকোর্টে কেস করতে গেছি। ভূমিদস্যুরা এরা আবার টাকা দিয়ে হ্যাঁ ভুয়ো নামও সঠিক করে যায়। ভূমি অফিসের ৮ নং রেজিস্টারের ১ নম্বর খতিয়ানভুক্ত সকল জমি খাস, অথচ যুগের পর যুগ পার হয়ে গেলেও এমন অনেক চর খতিয়ানভুক্তই হয়নি। তাতে দখলদারদের বিরুদ্ধে আইনি লড়াইয়েও পেরে ওঠে না ভূমিহীনরা। হয়ে পড়ে আবাসিন যাযাবর, জলে ভাসা পদ্ম যেমন। থাকার কোনো কায়দা নাই, 4বার বাড়ি ভাঙছে, 4বার ভাঙছে এটা বুঝা। এবার সরমন্তার কাছে আমার জায়গা জোগান নাই। আমরা অভিযোগ জানাই দেরি নেই, জানাই হইবে কি একটা আছে যার হে দল করে লই যায়। তারা বলে কি আমরা কাগজ করছি, সেটা বলে তারা নিয়ে যায়, আমরা সেই প্রকৃত জমিটা আমরা পাই না। নদী পেরিয়ে গন্তব্য তীরে কাঁচা ঘরের পরিবর্তে দেখা মিলল পাকা ঘরের, তবে জীবনের গল্প রইল একই। পায়রা নদীর উপকূলে কৃষিজমি ভরাট করে উঠেছে নতুন নতুন স্থাপনা। স্থানীয় বাসিন্দা ওয়াদুদ খা থেকে জানতে চাই খাস জমিতে স্থাপনা করছে কারা। খাস জমিতে প্রায় বিল্ডিং কইলাম যে যাগো টাকা আছে আর বিল্ডিং করি আর কথা বুঝে হ্যাঁ খাস জমিতে ভাই আর বিল্ডিং করে লাইতেছে, এটা আর গরম আছে। সরকারি জমি রক্ষার দায়িত্ব যাদের, তাদেরকে দপ্তরে দপ্তরে খুঁজেও দেখা মিলল না। দপ্তর যেন পরিত্যক্ত বাড়ি। জানা গেল মনের মর্জিতে কর্তা আসেন কার্যালয়ে। এটা অফিসার অফিস না? জি জি, এই জায়গায় সে থাকে না, এই জায়গায় থাকে না, না কোন কেউ থাকে না। আর উপরে আছে একটা রুম, এই চল লাগিয়া মানে ওই রুমটা মানে টু টাইস মিস করে রাখছে, এই বসে মাঝে। তথ্য বলছে পটুয়াখালী অঞ্চলের আরএস জরিপের কোনো মোজাই সমাপ্ত হয়নি। শুধু বরগুনা কিংবা পটুয়াখালী নয়, বরিশাল বিভাগের সবগুলো জেলাতেই রয়েছে এমন চিত্র। শুধু বরিশাল বিভাগেই রয়েছে ১.৫ লাখ একর খাস জমি। বরগুনার আমতলী পৌরসভার এই জায়গা দেখে বোঝার উপায় নেই একসময় এখানে ছিল পায়রা নদী। সময়ের পরিক্রমায় যেখানে জেগেছে চর, হয়েছে বসত ভিটা, আর গত ১০ বছরের ব্যবধানে অস্থায়ী বাড়ি হয়েছে বড় দালান। দক্ষিণ থেকে এবার যেতে চাই উত্তর জনপদে। এই মাটি রাজকীয়। দোর্দণ্ড প্রতাপ আর শাসন শোষণের সমীকরণ এখানকার প্রতিটি ধূলিকণায়। এই মাটির কোষ জুড়ে রাজা বাদশাদের স্মৃতিচিহ্ন। ইংরেজ শাসন, পাক শোষণ আর দেশ স্বাধীনের পর অর্পিত সম্পত্তিতে রয়েছে দখলের অলিখিত প্রতিযোগিতা। ইতিহাসের অন্দরমহলের উত্তর জানালায় কান পাতলেই এই কাছারি ঘরে শোনা যায় এই মাটির শেষ জমিদার ধীরেন্দ্রকান্ত রায়ের কণ্ঠস্বর। সময় গড়িয়েছে বহুদূর, হারিয়েছে রাজত্ব, জৌলুসের আঙ্গিনায় এখন মৌনতার মোড়ক। এই গল্প পুরোটা জানতে হলে মুখ দেখতে হবে অতীতের আয়নায়। 1800 শতকে নির্মিত কাছারি ঘর থেকে 2 কদম সামনে বাড়ালেই দৃষ্টি জুড়ে ধরা দেয় বিশাল পুকুর, যেখানে কাছারি ঘরের নীরবতা অনুপস্থিত। গায়ের দস্যি ছেলের দলের কাছে রাজার পুকুর যেন জলকেলির জ্বলন্ত উদাহরণ। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু এই যেন রাবীন্দ্রিক ছোট গল্পের মতো, শেষ হয়েও হলো না শেষ। বাড়ি রেখে ভারতে পাড়ি জমান বংশের শেষ অংশীদার প্রতিভাবালা চৌধুরানী। তাতে লাওয়ারিশ হিসেবে 1 নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে সরকার, কিন্তু তার আগেই কয়েক দফা দখল হওয়া এই সম্পত্তির হিসাব গড়ায় উচ্চ আদালতে। জমিদারের অনেক সম্পত্তি একটি কুচক্রী মহল বিভিন্নভাবে জাল কাগজ তৈরি করে তার মাধ্যমেই তারা এগুলো জবরদস্তি করে আছে। দেশের উত্তর জনপদের খাস জমির আরেক বড় উৎস ভারতের সঙ্গে বিনিময় হওয়া
111টি ছিটমহল। বাংলাদেশ পায় 17,258 একর জমি। এর মধ্যে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার এই দাসিয়ার ছড়ায় জমির পরিমাণ 1,642 একর, যার মধ্যে 128 একরই খাস জমি। তবে প্রভাবশালীদের দ্বারা এসব জমি দখলের পাইতারার আশঙ্কা করছেন বাংলাদেশের স্থায়ী হওয়া এখানকার বাসিন্দারা। জমি হারার বেদনায় প্রতিনিয়ত আমাদের অন্তরের চোখের পানিগুলো পড়ছে। এবার কিছু মহল সেই জমিগুলোকে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য পায়তারা চলছে। একজন কৃষি আবাদ করতেছে জমি, আরেকজন মানে কাগজ ধরে দেওয়া বলতেছে এই জমিটা আমাকে ছেড়ে দাও, আমার নামে কাগজ। রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি খাস জমি রয়েছে কুড়িগ্রাম জেলায়। তাতে এই জেলায় যেন প্রতিযোগিতা চলে সরকারি জমি দখলের। জেলায় প্রায় 55,000 একর খাস জমি নিয়ে চলছে দখলদার ও সরকারের মধ্যে আইনি লড়াই। রংপুর বিভাগের 1,62,000 একর খাস কৃষি জমির মধ্যে দ্বিতীয় বড় উৎস রংপুর জেলা। এখানে কৃষি উৎপাদন উপযোগী খাস জমি আছে 28,000 একর। তবে জেলা প্রশাসক বলছেন এই জমি নিয়ে চলছে বড় পরিকল্পনা। মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে আমাদের এবারে উৎপাদন বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি যে কোন জায়গায় কোন খাস জমিকে আমরা কোনভাবে ব্যবহার করলে সর্বোচ্চটুকু আমরা পাব। জমি উদ্ধারের উদাহরণও আছে দেশ জুড়ে। বেদখলের 21 বছর পর পঞ্চগড়ে উদ্ধার করা হয়েছে প্রায় 22 একর খাস জমি। লালখুঁটির সীমানা বেষ্টিত এইসব জমিতে শোভা পাচ্ছে একটি কুড়ি ও 2টি পাতার নয়নাভিরাম চা বাগান। এবার সরজমিন থেকে জানাচ্ছেন এই অনুসন্ধানের সঙ্গী মোকাররম হোসাইন। ইতিহাসের পাতার উপরে আতসী কাজ রাখলে মোটা দাগে যে বিষয়টি ধরা পড়ে সেটি হলো এই জায়গাটি ইতিহাসে দুর্গনগর হিসেবে পরিচিত ছিল এবং এখানকার শাসক ছিলেন পৃথ্বীরাজ, এবং তিনি এই 25 বর্গ কিলোমিটার এলাকার অধিবাসীদের জন্য এই উপমহাদেশের বিভিন্ন দেশে অবাধে বাণিজ্য করার সুযোগ দিতেন। তার শাসন অবসানের পরে এই জমিগুলো স্থানীয়দের হাতে চলে যায়। তারপরে কয়েক হাত বদল হয়ে সেটি চলে আসে স্বাধীনতার পরে ভূমিহীনদের হাতে, এবং ভূমিহীনরা তাদের বন্দোবস্ত থাকা জমিগুলো স্থানীয় একটি চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে বিক্রি করে দেয়। তার 2 দশক পরে স্থানীয় প্রশাসন সেটি উদ্ধার করে 1 নম্বর খাস খতিয়ানভুক্ত হিসেবে এটির নাম নির্ধারণ করে। বিপুল পরিমাণ সম্পত্তি যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যথাযথভাবে উৎপাদনশীল কাজে ব্যবহার করা যায়, এটি কিন্তু খুব ভালো একটি ফল হয়ে উঠতে পারে। কিন্তু আমরা যেটি দেখছি যে এটি রাষ্ট্রের দখলে তো নেই, এবং একই সাথে এটি অনেকাংশে পতিত অনুর্বর অবস্থায় পড়ে আছে। শুধু রংপুর কিংবা বরিশাল নয়, সারা দেশের নথিপত্র বলছে প্রতিটি জেলাতেই রয়েছে খাস জমি, যার সমষ্টি 39 লাখ একরেরও বেশি, যেখানে সবচেয়ে বেশি 21,24,000 একর চট্টগ্রাম বিভাগে। তবে এসব হিসাবের বাইরেও রয়েছে অসংখ্য জমি। ভূমি বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যা 50 লাখ একরের কাছাকাছি। এই অবস্থাটার পরিবর্তন হওয়া দরকার। এটার একটা সামগ্রিক ফলাফল কি? সামগ্রিক ফলাফল হচ্ছে যে ক্রমাগত আমাদের কৃষি জমি কমে যাচ্ছে। ভূমিহীনদের মতামত এবং সকল স্তরের নাগরিকদের মতামত দেওয়ার একটা অধিকার আছে। সেই মতামতগুলো মানে অন্তর্ভুক্ত করে এই আইনটা প্রণয়ন করা খুবই জরুরি। একটা হোলিস্টিক অ্যাপ্রোচ লাগবে এবং সরকারকে এখানে খুব নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। অথচ সরকারি কোনো দপ্তরেই একসাথে নেই সারা দেশের খাস জমির সঠিক পরিসংখ্যান। স্বাধীনতার পর শতভাগ শেষ হয়নি কোনো জরিপ। এমন বাস্তবতায় কি ভাবছে সরকারের উচ্চমহল? এই 2012 সাল থেকেই আমরা ডিজিটাল জরিপের উদ্যোগ গ্রহণ করেছি, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, মূলত আর্থিক এবং আমাদের জনবলের সীমাবদ্ধতা। এই কারণে আমরা এটা শেষ করতে পারিনি। 180 দিনের একটা কর্মসূচি নিয়েছে এবং এই 180 দিনের কর্মসূচির ভিতর কিন্তু খাস জমি উদ্ধার এর একটা পয়েন্ট রয়েছে এবং এটা আমরা জেলা প্রশাসনকে সেইভাবে নির্দেশ দিয়েছি। একটা ইতিমধ্যে আইন প্রণয়নের ব্যবস্থা করেছি এবং আইন তৈরি হচ্ছে যাতে এটা একটা অত্যন্ত স্ট্রিক্টলি বন্ধ করা যেতে পারে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে জড়ানোর পর বিশ্বব্যাপী আমদানি জটিলতায় খাদ্য সরবরাহের যে ঘাটতি দেখা গিয়েছে সেটি সমাধানে নানান দেশ নানানভাবে উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের সরকার প্রধানও এই সমস্যা সমাধানে 1 ইঞ্চি জমিও ফেলে না রাখার ব্যাপারে নানান সময়ে বক্তৃতায় অনুশাসন দিয়েছেন।
তবে সেই অনুশাসন বাস্তবায়নে সরকারের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ায় যে লাখ লাখ খাস জমি পতিত রয়েছে কৃষি জমি, সেখানে কৃষির চাষাবাদ করা গেলে একদিকে যেমন খাদ্য ঘাটতি পূরণ হতো, একই সঙ্গে কৃষি বাণিজ্যিকীকরণের যে একটি ধারণা সেটিও নতুন রূপে উদাহরণ হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারত। তবে এসব সম্ভাবনা বাস্তবায়নের জন্য শুরুতে চিহ্নিত করতে হবে দখলদারদের আইনি কূটকৌশল, সংশোধন করতে হবে খাস জমি বন্দোবস্ত নীতিমালা, ভূমিহীনদের অধিকার সচেতন করার পাশাপাশি মাঠ পর্যায়ে ভূমি জরিপ জনবলকে দক্ষ করা বেশি প্রয়োজন। তাতেই ন্যায্য অধিকার পাবে ভূমিহীন মানুষ আর কমবে সমাজে বৈষম্য। বিপ্লব, যেটি বলা হচ্ছে যে প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক ব্যবসায়ীদের চাহিদার কিছুই প্রতিফলিত হয়নি এবং এটি বলছেন বিজিএমএর সভাপতি। সকালে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী বিজিএমএ, বিকেএমএ এবং বিটিএমএর যে যৌথ সংবাদ সম্মেলন, সেখানে তিনি কথা বলেছেন। এবং বন্যা বাজেটে যে 0.5% শুল্ক কমানোর মানে উৎসে কর কমানোর একটি প্রস্তাব বা দাবি আনা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে অনেক আগে থেকে, সেটি না মানায় শিল্প বাধাগ্রস্ত হবে বলে কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন বিজিএমএ সভাপতি। পাশাপাশি আলাদা এক অনুষ্ঠানে তিনি এও বলেছেন যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যন্ত্রাংশ আমদানিতে যে 1% শুল্ক আরোপের কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে, এটি যদি হয় তাহলে অনেক বিনিয়োগকারী কিন্তু নিরুৎসাহিত হবে বিনিয়োগ করতে। বন্যা প্রসিদ্ধের একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, বিস্তারিত আমরা দেখে আসি। চলতি 2023-24 অর্থ বছরে 11 মাসে পোশাক রপ্তানি হয়েছে $43 বিলিয়ন, যা গেল অর্থ বছরের তুলনায় 2.8% বেশি। 11 মাসে প্রবৃদ্ধির এমন চিত্র দেখলেও মাসের হিসাবে কমেছে পোশাক রপ্তানি, যেখানে শুধু মে মাসেই কমেছে 17%। একই সাথে ন্যায্য মূল্যের দৌড়ে পিছিয়ে পড়েছে রপ্তানিকারকরা। গেল 9 মাসে তৈরি পোশাকের দরপতন হয়েছে 8 থেকে 18% পর্যন্ত। এছাড়া অর্থ বছরের মাঝামাঝি সময়ে নগদ সহায়তা কমিয়ে আনায় কপালে ভাঁজ পড়ে পোশাক রপ্তানিকারকদের। এমন পরিস্থিতিতে বাজেটে পোশাক শিল্পের রপ্তানির বিপরীতে উৎসে কর ও নগদ সহায়তার ওপর আয়কর হার কমানো সহ পোশাক খাতকে এগিয়ে নিতে বিশেষ নীতি সহায়তার দাবি ছিল শুরু থেকেই। তবে বাজেটে তার কোনো প্রতিফলন নেই বলে জানিয়েছে বিজিএমএ। বৈদেশিক মুদ্রা আহরণের এই প্রধান খাতটির জন্য কিছু নীতি সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের মূল প্রস্তাবগুলো প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। হাজার হাজার পেপারস আমরা ব্যবহার করে থাকি, সেখানে এসএস কোডের ভুলের কারণে আজকে 400% পর্যন্ত ট্যাক্স ধার্য করা হবে। এটা কিন্তু একটা বাস্তবসম্মত নয়। বস্ত্র ও পোশাক শিল্পের জন্য সহায়ক প্রস্তাবগুলোকে পোশাক মালিকরা সাধুবাদ জানালেও উৎসে কর 0.5% কমানোর দাবি না মানায় শিল্প যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি নতুন উদ্যোক্তা তৈরি হবে না বলে মনে করেন তারা। বাজেটে পোশাক শিল্পের জন্য সহায়ক কিছু নীতি সহায়তা থাকবে, বিশেষ করে উৎস কর 0.5% এ নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত কর আদায় হিসাবে গণ্য করা বিষয়ে আমাদের গভীর প্রত্যাশা ছিল, যা বাজেটে উঠে আসেনি। এটা আমাদের জন্য হতাশাব্যঞ্জক। বর্তমান যে সংকট, এই সংকট মোকাবেলায় আমরা যেটা বলে থাকি যে প্রায় 80% ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আসে, তো তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে আমরা বের করতে না পারি, তাহলে তারা স্বাভাবিক জীবনে না আসতে পারলে এরা হয়তো এরপরে লাইফ সাপোর্টে চলে যাবে, ওখান থেকে শেষ হয়ে যাবে। সুতরাং তাদেরকে বাঁচিয়ে আনার জন্য একটা এই ধরনের একটা স্কিমের আওতায় ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য আলাদাভাবে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি। তৈরি পোশাক শিল্পের ঝুট সংগ্রহের ক্ষেত্রে 7.5% মূসক ও তা থেকে উৎপাদিত সুতায় 15% পর্যন্ত মূসক দিতে হয়, যা থেকে বছরে প্রায় $4 বিলিয়ন মূল্যের 1200 মিলিয়ন কেজি সুতা উৎপাদন করা সম্ভব। তবে 22.5% মূসকের ফলে ঝুট দিয়ে সুতা তৈরিতে খরচ পড়বে বেশি। বাজেটে এ দাবিটিও উপেক্ষা করায় তৈরি পোশাকের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বাধাগ্রস্ত হবে বলে মনে করে বিটিএমএ। আমাদের দেশে যে অপরিশোধিত যে সমস্ত জুট ফেলানো হয় বা বাইরে চলে যাচ্ছে, সেই 15 মিলিয়ন কেজি জুট থেকে আমাদের 12 মিলিয়ন কেজি আমরা সুতা উৎপন্ন করি, তার বাজার আনুমানিক মূল্য $4 বিলিয়ন। আমার সুতা ভার্জিন যদি ব্যবহার করি 70%, তার সাথে আমার সার্টিফিকেট লাগবে যে আমার এর সাথে 30% আমার রিসাইকেল আছে। তার মধ্যে বিশ্বকে পরিবেশ বন্ধ করানো হয়েছে, কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও এটা বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে
সহায়তা দেওয়ার মাধ্যমে রিজার্ভ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যেত বলে মনে করেন তৈরি পোশাক মালিকরা। এদিকে বাজেটে অর্থনৈতিক অঞ্চলে যন্ত্রাংশ আমদানিতে নতুন করে 1% শুল্ক আরোপ বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সভাপতি। বিশেষ অঞ্চলে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন এবং বিদেশে বিনিয়োগকারীদের নিকট ভুল বার্তা যাবে। যে সুযোগটা দেওয়া হচ্ছে সেটা আপ টু আরও 5-10 বছর এটা থাক, অন্ততপক্ষে কিছু ইনভেস্টমেন্ট আসুক, কিছু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক, এটাই আমাদের আর্গুমেন্ট। যাকে লোন দিচ্ছে তাকে ফলো আপ করতে হবে এবং যাতে সে ব্যাংক্রাফটি না হয় এবং তার ফান্ডটা কোনো ডাইভার্ট করতেছে কিনা সেটাও আপনাকে ফলো আপ করতে হবে। এইগুলি একটা মনিটরিং পলিসিতে আনতে হবে। মূল্যস্ফীতি বিবেচনায় ব্যক্তি শ্রেণীর আয়কর সীমা 4.5 লাখ করার বিষয়টি বাজেটে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। বিপ্লব, আমরা তো প্রতিবেদন দেখছিলাম, আপনার এই বিষয়ে আরো কিছু জানার আছে কিনা জানতে চাই। বেশ কিছু প্রশ্ন আমার কাছে রয়েছে, আমি সহকর্মী মুন্নাফ রশিদকে একটু স্টুডিওতে ডেকে নিতে চাই। ধন্যবাদ বিপ্লব। বাজেটের পরে মূলত ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি বেশি অভিযোগ অনুযোগ রয়েছে আমরা দেখতে পেয়েছি, এবং বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ এই 3 সংগঠনের পক্ষ থেকে আজকে সংবাদ সম্মেলন করা হয়েছে। নিশ্চয়ই দর্শক দেখছিল। প্রথম যে বিষয়টি জানতে চাই, সংবাদ সম্মেলনে জানতে চাই যে অর্থমন্ত্রী যখন প্রস্তাব নতুন অর্থ বছরের বাজেট উত্থাপন করলেন, সেখানে আমরা দেখেছি যে তৈরি পোশাক শিল্পের জন্য যে সুবিধাগুলো আশা করছিল সংগঠন থেকে, তেমন কোনো সুবিধা কিন্তু আমাদের চোখে পড়েনি বা পরিলক্ষিত হয়নি। এই নিয়ে আজকে সকালে যে সংবাদ সম্মেলন নেতারা করেছেন, সেখানে তারা কিছু বলেছেন কিনা? হ্যাঁ, বিজিএমইএর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তাদের বাজেটের আগে তারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছিল, প্রস্তাবনাগুলো বাজেটে তেমন পরিলক্ষিত হয়নি। বিশেষ করে উৎসে কর যেটি 1% রয়েছে, সেই উৎসে কর তারা বলেছিল যে 0.5% কমানোর কথা বলেছিল। এটি তাদের সবথেকে বড় একটি দাবি ছিল, কিন্তু সেটি একবারেই পরিলক্ষিত হয়নি। এর ফলে কি হচ্ছে, এই যে 1% উৎসে কর যেটি রয়েছে, এখান থেকে তাদের দিতে হয় প্রায় 5,000 কোটি টাকার মতো একটি অ্যামাউন্ট চলে যায়। তবে যখন 0.5% কমাবে, তখন কিন্তু তাদের প্রায় 2,500 কোটি টাকার মতো তাদের সঞ্চয় হচ্ছে। এই জায়গাটিতে তাদের অভিযোগ ছিল। এর পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ রয়েছে, যেমন সরকারের যে ইনসেন্টিভ দেয় তাদের, সেই ইনসেন্টিভের উপরে কিন্তু কর অব্যাহতি ছিল, কিন্তু সেখানে কিন্তু এখন কর অব্যাহতি থাকছে না। ফলে এটিও তাদের একটি বড় অভিযোগ। এর পাশাপাশি যে প্রণোদনা ছিল, সরকারের যে প্রণোদনা, নগদ সহায়তা যেগুলো ছিল, সেগুলোও কিন্তু সেখানে আস্তে আস্তে কমিয়ে আনা হচ্ছে। আগামী 2026 সালের ভিতরে কিন্তু সেই নগদ প্রণোদনা সহ অন্যান্য যেসব ইনসেন্টিভ রয়েছে, সেগুলো কিন্তু পুরোপুরি উঠিয়ে ফেলা হবে। সেই জায়গাটি থেকে সরকার কিন্তু আস্তে আস্তে করে তাদের উপর থেকে এই যে নগদ সহায়তা এবং যে শুল্ক আরোপ, এগুলো কিন্তু আস্তে আস্তে তাদের যে অব্যাহতি ছিল সেগুলো সরিয়ে নিচ্ছে। এর বাইরে আরও একটি বিষয় যেটি বলেছে যে তাদের যে যন্ত্রাংশ আমদানি, সেই জায়গাগুলোতে কিন্তু নতুন করে কর আরোপ করা হচ্ছে। এটিও একটি বড় অভিযোগ ছিল। আমি বলছিলাম যে বিনিয়োগকারী যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, সেক্ষেত্রে তারা কিছুটা নিরুৎসাহিত হবে 1% শুল্ক আরোপের জন্য। এটি FBCCI এর সভাপতিও আজকে একটি সংবাদ সম্মেলনে বলেছে যে অর্থনৈতিক অঞ্চল যেগুলো রয়েছে, অর্থনৈতিক অঞ্চলে যেসব নতুন যন্ত্রাংশ এনে আমদানি করে সেখানে নতুন ফ্যাক্টরি করবে কোনো উদ্যোক্তা, সেই জায়গাতে কিন্তু কর আরোপ করা হচ্ছে 1%। সেখানে কিন্তু 1% কর ছিল না, পুরোপুরি 0% ছিল। সেই জায়গায় যখন 1% কর আরোপ করা হচ্ছে, তখন কিন্তু নতুন উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন এবং তারা কিন্তু ফ্যাক্টরি করতে পারবেন না, এবং সেই জায়গাটি তাদের একটি বড় অভিযোগ। আরেকটি কথা এখানে বিজিএম এর সভাপতি বলেছে যে জুট থেকে যেসব সুতা উৎপাদন হয়, দুঃখিত বিজিএমই না, বিটিএম এর, অর্থাৎ সুতার যে সংগঠন রয়েছে, সুতা উৎপাদনকারীদের সংগঠন, তিনি যেটি বলেছেন যে এখানে 7.5% একটি কর আরোপ করা আছে যে জুট থেকে সুতা উৎপাদন, এবং এই উৎপাদনের পরে আরও 15% কর দিতে হয়। সব মিলিয়ে 22.5% কর আরোপ করা আছে এই জায়গাটিতে। এতে কিন্তু শিল্প উৎপাদনে যে কিছুটা হয়তো বাধাগ্রস্ত হতে পারে, যে দাবি তারা রেখেছিল সংগঠনের পক্ষ থেকে। বরং আপনার কিছু মুনাফা, আপনার কাছে জানতে চাই, আমাদের দেশের জন্য তো নতুন উদ্যোক্তা তৈরি হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে নতুন উদ্যোক্তা তৈরির জন্য ব্যবসায়ীদের প্রণোদনা সহ বেশ কিছু দাবি ছিল, সেগুলো আসলে বাজেটে এসেছে কিনা? না, নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে দেখা যাচ্ছে এবারের বাজেটে যেসব বিষয় রাখা হয়েছে, এবং বিজিএমইএ, বিটিএমইএ এবং বিকেএমইএ এর পক্ষ থেকে যেসব দাবি ছিল, বিশেষ করে ব্যবসায়ীদের পক্ষ থেকে যেসব দাবি ছিল,
ছিল সেগুলো কিন্তু ব্যবসায়ী বান্ধব ছিল, অর্থাৎ নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বিশেষ করে এই যে পোশাক রপ্তানি যেগুলো হয় এখানে কিন্তু সবথেকে বড় একটি বিষয় হচ্ছে যে SME অর্থাৎ ক্ষুদ্র উদ্যোক্তা যারা থাকেন তাদেরকে এগিয়ে নেওয়া। সেই এগিয়ে নেওয়ার জন্যে যেসব দাবি ছিল, বিশেষ করে কর প্রত্যাহার, উৎসে কর কমানো এবং এই যে যন্ত্রাংশ আমদানির উপরে যেসব ভ্যাট বসানো হয়েছে সেগুলো কমিয়ে আনা, সেই জায়গাগুলোতে কিন্তু ব্যবসায়ীরা কোনো ধরনের উদ্যোগ দেখতে পাননি। ফলে তারা কিন্তু বলছেন যে এই জায়গাটিতে একটি ব্যবসার একটি যেমন একটি বাধাগ্রস্ত হতে পারে, সেই জায়গাটি থেকে উদ্যোক্তা তৈরিতেও কিন্তু এক ধরনের সংকট তৈরি হতে পারে। মুনাফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার প্রতিবেদন দেখেছি, সেখানে অনেক তথ্য পেলাম এবং আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার পর কিন্তু আরও কিছু তথ্য আমরা পেলাম। শুনছিলাম মুনাফের কাছে যে বেশ কিছু বিষয় বিজেপির আজকে সকালে বৈঠক থেকে কিন্তু উঠে এসেছে। যেহেতু আমাদের হাতে এখনো সময় আছে, হয়তো সেই সংশোধনের জায়গাটি এ থেকে হয়তো বের হয়ে আসবে। বিপ্লব, দরজায় করা নাড়ছে কোরবানির ঈদ এবং যেটি বলা হচ্ছে দেশের বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে পশু বেচাকেনার হাট। একইভাবে শরীয়তপুরের হাটগুলো কিন্তু জমজমাট হয়ে উঠেছে, যেটি ক্রেতারা অভিযোগ করছেন যে এবার পশু বিক্রি হচ্ছে 5 থেকে 7,000 টাকা বেশিতে এবং হাসিল আদায় করা হচ্ছে অতিরিক্ত। কেননা হচ্ছে পশু খাদ্যের দাম কিন্তু অনেকটাই বেড়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে তীব্র গরম পড়ছে, তাপপ্রবাহ পড়ছে। শরীরপুরের কথা আপনি যেহেতু বলছেন, আমরা সেখানে দেখেছি যে হাটগুলোতে গরমের জন্য পশু যারা আনা হচ্ছে সেই পশুগুলো অসুস্থ হয়ে পড়ছে। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে ভেটেরিনারি টিম থাকার কথা ছিল, সেটি কিন্তু শরীরপুরে আমরা দেখি নাই। সহকর্মী কাজী মনিরুজ্জামানের একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, ক্যামেরায় ছিলেন সজীব খান। শরীয়তপুরের গোসাইর হাটের সাপ্তাহিক পশুর হাট। কোরবানির ঈদ ঘিরে গরু আর ছাগল মিলে অন্তত 9,000 পশুতে কানায় কানায় ভরে উঠেছে হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে এই হাট। বেলা শেষে 1/3 পশুই বিক্রি হয়ে যাচ্ছে দাবি বিক্রেতা আর ইজারাদারদের। তবে পশুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন প্রতিটি পশুর দাম বেড়েছে 5 থেকে 7,000 টাকা পর্যন্ত, সর্বোচ্চ 4 লাখ টাকা আর সর্বনিম্ন 70 থেকে 80,000 টাকায় পাওয়া যাচ্ছে কোরবানির গরু। এছাড়া ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ করেছেন ক্রেতা বিক্রেতারা। পাইকারের দাম মূল্য কম, ধরেন 1.5 লাখ টাকা চাই, 8,000 মানে 1,40,000 হইলে ছাড়িয়ে দিই। এরা মূলায় 30-32 এরকম মূলায়। আমি বেশি 800 টাকা দিছি, যে কিনছে 800 টাকা দিছি। আসলে আগে 800 টাকা করে নিছি, আজকে 1,000 টাকা করে করছি। বেশিনার তো 1,000, কিনুনার থেকেও 1,000। শরীয়তপুরে স্থায়ী 23টি পশুর হাটের একই চিত্র। বিক্রেতাদের অভিযোগ, হাটে পশু সংখ্যা বৃদ্ধি পেলেও অধিকাংশ হাটেই তদারকিতে দেখা মেলেনি প্রাণী সম্পদ কার্যালয় ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিদের। এতে গরমে অসুস্থ পশু নিয়ে বিপাকে পড়েছেন বিক্রেতারা। এছাড়া হাটে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হলেও জাল টাকা শনাক্তে নেই কোনো ব্যবস্থা। এতে শঙ্কিত অনেক বিক্রেতা। তবে হাটে আসা পশুর তাৎক্ষণিক চিকিৎসায় মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে দাবি প্রাণী সম্পদ কার্যালয়ের। আর অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়টি অকপটে স্বীকার করলেন এই ইজারাদার। ঈদে আমরা লোকজন খাটাই বেশি, ঈদে আমরা লোকজন একটু বেশি খাটাইতে। কুরবানির গরুর হাটকে উদ্দেশ্য করে আমরা সকাল থেকেই এই মেডিকেল টিম গঠন করেছি, যাতে করে কোনো ধরনের হৃদজনিত স্ট্রোক বা অন্য কোনো সমস্যা সৃষ্টি হয়ে থাকলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা দিয়ে থাকি। এবছর শরীয়তপুরে কোরবানির জন্য 1,07,032টি পশু প্রস্তুত করা হয়েছে। জেলায় চাহিদা রয়েছে 1,32,টি পশুর। উদ্ধৃত 6,968টি পশু রাজধানী ও আশেপাশের জেলায় বিক্রি হবে। এখন শরীয়তপুর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বর্ণা, কোরবানি ঈদ আসলে যেটি আমরা দেখি যে মশলা জাতীয় পণ্যের চাহিদা অনেকটা বেড়ে যায় এবং এই চাহিদা বাড়ার সুযোগ নেয় কিছু অসাধু ব্যবসায়ী, দাম বেড়ে যায় আমরা যেটি খেয়াল করি। তবে ভোক্তা অধিকার এবং ট্যারিফ কমিশনের বাজার বিশ্লেষণ যেটি বলছে যে কোরবানি ঈদের আগে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ার কোনো যুক্তিযুক্ত কারণ কিন্তু নেই। কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু বিশেষ মুনাফার জন্য, বাড়তি মুনাফার জন্য এই বাজারে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। বিপ্লব, আপনি যেটি বলছিলেন প্রতি বছরই কিন্তু এটি আমরা দেখে থাকি। এবার রাজধানীর মৌলভীবাজারে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই বিষয়ে উঠে আসলে
বাংলাদেশের কিন্তু ব্যবসায়ীরা এটি অস্বীকার করেছেন। এরই ভিত্তিতে বাজার নিয়ন্ত্রণে কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। এ নিয়ে বাইজিদ সাদের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখতে চাই। ঈদুল আজহার বাকি আর মাত্র ৮ দিন। এর আগে প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, বেড়েছে মশলা জাতীয় পণ্যের দামও। পুরো বছরের তুলনায় এই সময় মশলার চাহিদা বেশি থাকে, আর এর মধ্যেই মশলার বাজার ঊর্ধ্বমুখী। বিশেষ করে এলাচের দাম বাড়ছে লাফিয়ে। এছাড়া অন্যান্য মশলার মধ্যে জিরা, দারচিনি, লবঙ্গ, ধনিয়া, শুকনা মরিচ ও হলুদের দামও গত বছরের তুলনায় বাড়তি। সব মিলিয়ে মশলার বাজারে স্বস্তি নেই। প্রতি বছর কোরবানির ঈদ আসলেই মশলার দাম বাড়ানো যেন অঘোষিত নিয়ম হয়ে উঠেছে। এমন বাস্তবতায় রাজধানীর বড় পাইকারি বাজার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সবাই ট্যারিফ কমিশনের কর্মকর্তা জানান, 1 মাসে জিরার দাম বেড়েছে 7 ভাগ এবং এলাচের 6 ভাগ। কয়েক বছরে বৈশ্বিক অস্থিরতা থাকলেও হঠাৎ কোরবানির আগে এমন দাম বৃদ্ধি স্বাভাবিক নয়। 1 মাসে কেন স্যার আমরা জিরার মূল্য বৃদ্ধি 7%, এলাচের 6%, দারুচিনিতে 5% এবং লবঙ্গে 2% প্রাইস বৃদ্ধি হয়েছে স্যার, যেটা আসলে আমাদের কাছে মনে হয়েছে যে আসলে এইটার লজিক্যাল কোনো ব্যাখ্যা আসলে ওইভাবে পাওয়া যাচ্ছে না যে এইটা কেন হইতে পারে। যে পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয় সমন্বয় না করবে সে পর্যন্ত যত মিটিং করেন না কেন, যত উচ্চমানের মিটিং করেন না কেন, এইটার কোনো সুফল ব্যবসায় আসবে না। ব্যবসায়ীদের যৌক্তিক দাবি নীতি নির্ধারকদের কাছে তুলে ধরার আশ্বাস দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। তবে বাজারে কারসাজি করে অযৌক্তিকভাবে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কাগজগুলো পরীক্ষা করে আমরা যদি দেখি যে কোনো ব্যবসায়ী এখানে আপনার কোনো রকম অনিয়ম করেছে, তাদের এই ডকুমেন্টের সাথে অ্যাকচুয়াল প্রাইস মিলছে না, তখন আমাদের যে আইন অনুযায়ী সেই ব্যবস্থা আমাদের নিতে হবে। ভোক্তা অধিকারের নির্দেশিত মূল্য তালিকা খুচরা বাজারে রাখা গেলেও পাইকারি বাজারে তা সম্ভব নয় বলেও জানান মৌলভীবাজারের ব্যবসায়ীরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। এই মুহূর্তে সান্ধ্য বাজারের সময় হলো বিরতির। ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সান্ধ্য বাজার। বন্যা বর্ষা মৌসুম চলে এসছে এবং শঙ্কা তৈরি হচ্ছে ডেঙ্গু নিয়ে, কেননা ডেঙ্গু ধরন পরিবর্তন হচ্ছে। চিকিৎসকরা যেটি বলছেন যে যারা নিউমোনিয়া, জ্বর কিংবা অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের রক্ত পরীক্ষার পর তাদেরও ডেঙ্গু ধরা পড়ছে। এবং যেটি বলা হচ্ছে মুগদা হাসপাতালে এমন রোগী বেশি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসাবো, মাদারটেক এবং মান্ডা এলাকার রোগী বেশি আসছে। এ নিয়ে সহকর্মী মেহের রানীর একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখব। জিরানী খালের বাসাবো এলাকার এই অংশে চলছে খাল পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। ময়লা আবর্জনার ভারে পানি প্রবাহের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মশার উপস্থিতি বেশ ভালো করেই টের পাচ্ছে এলাকাবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খালের পাশে থাকা দোকানিরা আর খালের ধার ঘেঁষা বাসাবাড়ির লোকজন। বৃষ্টির পর সপ্তাহখানেক ধরে মশার উৎপাত বাড়ায় কয়েল বা ওডোমস দিয়েও রক্ষা পাচ্ছেন না তারা। সিটি কর্পোরেশনের মশার ওষুধ অকার্যকর বলে দাবি তাদের। ওষুধ দেয় সিটি কর্পোরেশন, কিন্তু ওষুধ দিলে কি হবে, ওই খালের মশাগুলা উপরে আবার চলে আসে, এগুলো মশা মরে না এখানে। আমরা এখানে দোকান করি, খালের পাশে দোকান, তো এই জন্য মশা একটু বেশি আর কি। মশার উপদ্রব আপনার মাঝখানে কম ছিল, এখন আর কি কিছুটা বাড়ছে। তার মধ্যে যেমন আপনার বৃষ্টি হইলে তো ডোবা পানি, নানান বিধি এগুলো আছে। শুধু বাসাবাড়ি নয়, খালের ঠিক পাশের এই স্কুলে মশার কারণে ব্যাহত হচ্ছে বাচ্চাদের পড়াশোনাও। প্রতি বছরই এই এলাকার স্কুলগুলোতে ডেঙ্গু ঝুঁকিতে থাকে শিক্ষার্থীরা। মশা থেকে রক্ষা পেতে ক্লাসগুলোতে কয়েল ব্যবহার করে স্কুল কর্তৃপক্ষ। বৃষ্টি হওয়ার পর অনেক মশা বাড়ছে। আমাদের স্যারেরা কয়েল ছাড়া দেয়, তো কয়েলে একটু মশা কমে, কিন্তু তাও হালকা পাতলা মশা থাকে। সারাক্ষণই দরজা জানালা বন্ধ করে রাখতে হয়। আর বাচ্চাদের স্কুলে তো জানিনি মশার জন্য কত যন্ত্রণা তাদের ভুগতে হয়। প্রতি রুমে রুমে স্প্রে মারি দেই, আবার প্রয়োজন হলে আবার কয়েল জ্বালাই দিই। বৃষ্টির পরপরই 1 সপ্তাহের ব্যবধানে এসব এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে তার প্রমাণ মিলল রাজধানীর মুগদা হাসপাতালে। মুগদা হাসপাতালে গিয়ে দেখা গেল ভর্তি রোগীর বেশিরভাগই বাসাবো আর মাদারটেক এলাকার। স্বজনরা বলছেন, এবছর ডেঙ্গু মৌসুম আসার আগেই এসব এলাকায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। আমরা মাদারটেক নন্দীপাড়া থেকে আসছি, মাদারটেক নন্দীপাড়া।
হ্যাঁ, প্রথম হলো জ্বর, খেতে পারতেছিল না, বমি বমি ভাব, শরীর অনেক ব্যথা করে, মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, বমি হয়। যে এখনো তো ডেঙ্গু সিজন আসে নাই, এখনই তো ডেঙ্গু রোগীর অভাব নাই। আমার পাশের ঘরেরও ওর হওয়ার 3 থেকে 4 দিন আগে আমার পাশের ঘরেও ডেঙ্গু হয়েছে, তারপর আবার আমার ডেঙ্গু হয়েছে। হাসপাতালটির পরিচালক বললেন, এবছর ডেঙ্গুর ধরন পাল্টেছে। নিউমোনিয়া, ডায়রিয়া বা অন্য উপসর্গ নিয়ে আসা রোগীদের রক্ত পরীক্ষার পর ধরা পড়ছে ডেঙ্গু। বুঝতে না পারা এবং সঠিক সময়ে হাসপাতালে না আসায় একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা আছেন মৃত্যু ঝুঁকিতে। রোগীগুলো আসলে ঠিক ওই ক্লাসিক ডেঙ্গুর ফিচার নিয়ে খুব কম আসে। কারো কারো জ্বর ছিল, কেউ কেউ ডায়রিয়া নিয়ে আসছে, কেউ বমি নিয়ে আসছে, কেউ নিউমোনিয়া নিয়ে আসছে, এবং কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে না, তখনই পরীক্ষা করে দেখা গেল সে ডেঙ্গু আক্রান্ত। সুতরাং এখন ডেঙ্গুর যে সেই যে ক্লাসিক সিমটম, এটা কিন্তু খুব একটা আসতেছে না। কারণ আমাদের এখান থেকে একটা জিনিস মনে হচ্ছে, সেটা হলো যে সম্ভবত এই বাচ্চাগুলা বা যারা পূর্ণবয়স্ক আসতেছেন তারা অনেকে দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হচ্ছেন ভিন্ন একটি ভেরিয়েন্ট দ্বারা, যে কারণে এই জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3000 আর মৃত্যু হয়েছে 37 জনের। মেহেদিন অ্যানি, এখন, ঢাকা। শান্তবাজারে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। বিপ্লব, মাসব্যাপী যে বৃক্ষ মেলা চলছে, সেই বৃক্ষ মেলায় কিন্তু এবার 20 লাখের বেশি টাকার গাছ এখন পর্যন্ত বিক্রি হয়েছে, এবং যেটি বলা হচ্ছে যে প্রতিবারই কিন্তু ফলের গাছের যে চাহিদা সেটি বেশি থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিদেশি যে ফল গাছগুলো আছে সেগুলো 1000 থেকে সর্বোচ্চ 4 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেশি গাছের বেচা কিনাও কিন্তু থেমে নেই বর্ণা। আমরা দেখেছি যে 100 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত দেশি বিভিন্ন গাছ বিক্রি হচ্ছে। এবং বলতে চাই, যারা পরিবেশ প্রেমী, যারা একটু গাছ পছন্দ করেন, তার পছন্দের বারান্দায় তার পছন্দের গাছটি সুন্দরভাবে রেখে দিতে চান, তারা কিন্তু ঘুরে আসতে পারেন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে যে মাঠটি রয়েছে, সেখানে মাসব্যাপী বৃক্ষ মেলা চলছে। আপনারা ঘুরে আসতে পারেন। এবং বর্ণা, বলতে চাই যে যেহেতু বর্ষাকাল চলে আসলো, গাছ লাগানোর উপযুক্ত সময় কিন্তু এটা, সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনারা সেই মেলা থেকে ঘুরে আসতে পারেন। শারমিন পুতুলের একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, দেখে আসি। সোহেলি জাহান গাছকে ভালোবেসে প্রতি বছরের মতো এবারও এসেছেন বৃক্ষমেলায় গাছ কিনতে। ঘুরে ঘুরে দেখছেন নানা ছোট বড় গাছ। নগরী জীবনে নিজের ঘরে একটু সবুজের ছোঁয়া আনতেই যেন কিনছেন বিভিন্ন ইনডোর প্লান্ট। তার মতো অনেকেরই ক্যাকটাস এবং ছোট ছোট ইনডোর প্লান্টের প্রতি রয়েছে দুর্বলতা। আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে চলছে মাসব্যাপী বৃক্ষমেলা। মেলায় রয়েছে 120টি স্টল। প্রতিদিন বিক্রি হচ্ছে হাজার হাজার চারা গাছ। ছাদে বা অন্য কোথাও জায়গা নেই, ব্যালকনিতে জায়গা। আমি আমার চেষ্টা করি ব্যালকনি প্লাস ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্ট যেগুলো থাকে সেগুলো রাখার। অক্সিজেনটা ভালো পাই, তারপরে ছায়া পাই, সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে আমাদের ছাদটা একটু সুন্দর থাকে এবং বাচ্চারা খুব এনজয় করে। আমাদের ছোট্ট বাগানে টিয়া পাখি আসে, চড়ুই পাখি আসে, তা আমরা ওদিকটাও আবার দেখি যে পাখিরা যেন এটা পছন্দ করে, এটা যাতে মানে এনভায়রনমেন্টের জন্য যাতে ভালো হয়। প্রতিবারের মতো এবারও ফল গাছের চাহিদা সবচেয়ে বেশি। বিদেশি ফলের গাছগুলো 1000 থেকে সর্বোচ্চ 4 লাখ টাকা এবং দেশি ফলের গাছ 100 থেকে সর্বোচ্চ 1.5 লাখ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, নানান ফলের গাছের পাশাপাশি দেশি বিদেশি ফুল গাছ বিক্রি হচ্ছে 500 থেকে 20,000 টাকায়। অন্যদিকে ঘর সাজানোর বিভিন্ন গাছ, মানি প্লান্ট, অর্কিড 450 থেকে শুরু করে 5,000 টাকার মধ্যেই মিলছে। 4 লাখ টাকা দামের গাছ এখানে আমার কাছে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি চাহিদা মানুষের এখন বর্তমানে ইনডোর প্ল্যান্ট, বারান্দার জন্য ছোট ছোট ফুলের গাছ। ঢাকার শহরে লোকজন বেশি লাগাচ্ছে। গরমের কারণে সকালে মেলায় উপস্থিতি একটু কম থাকে, তবে বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়। এ পর্যন্ত 41,000-এর অধিক গাছ বিক্রি হয়েছে, যার মূল্য 20 লাখ টাকারও বেশি। গত বছর আমাদের 15 কোটির মতো মূল্যের চারা বিক্রি হয়েছিল। তো এবার আমরা আশা করতেছি যে এবছর যেহেতু গরমটা অনেক খুব বেশি ছিল এবং তখনই মানুষের মধ্যে বৃক্ষরোপণের একটা চেষ্টা বা ইচ্ছা আমরা দেখতে পেয়েছি, তো এবছর আমরা মনে করি যে আমাদের সেই বিষয়টা আরও বেশি বৃদ্ধি পাবে। আবহাওয়া অনুকূলে রাখার জন্য একটি দেশে অন্তত 25 ভাগ বন থাকা দরকার। বাংলাদেশে রয়েছে তা মাত্র 6 থেকে 7 ভাগ।
এ অবস্থায় বৃক্ষমেলার আয়োজনে মেলা থেকে যেসব চারা ক্রেতারা কিনে নিয়ে যান সেসব গাছপালা থেকে যে অক্সিজেন সরবরাহ করে তা দেশের তাপমাত্রা সহনীয় রাখতে কিছুটা হলেও ভূমিকা পালন করবে বলে মনে করছেন অনেকেই। শারমিন পুতুল, এখন, ঢাকা। এই ছিল সন্ধ্যাবাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv-তে। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।